ডিজিটাল এডুকেশনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে যে বাংলা দুটি গল্প রয়েছে তার মধ্যে একটি গল্প ছুটি আগে আলোচনা করা হয়ে গেছে। আজকে যে তেলেনা পোতা বলে একটা গল্প আছে, সেই তেলেনা পোতা গল্পটা নিয়ে আলোচনা করব। তেলেনা পোতা গল্পটা আমরা জানি প্রেমেন্দ্র মিত্রের লেখা। এই প্রেমেন্দ্র মিত্রের গল্প, এই গল্পটাকে একটা রোমান্টিক গল্প বলা যেতে পারে। রোমান্টিক পরিবেশের মধ্য দিয়ে, প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে গল্পটির সৃষ্টি হচ্ছে। এই গল্পের মধ্যে কী রয়েছে, দুই এক কথায় যদি বলি গল্পের বিষয়বস্তু, গল্পের মধ্যে আমরা তিনটে বন্ধুকে পাবো। তিনজন বন্ধুর মধ্যে একজন হলো মৎস্য শিকারী, একজন পান রসিক আর একজন নিদ্রাবিলাসী। এই যে তিন বন্ধুর চোখে হঠাৎ করে তাদের শখ হলো যে একটা গ্রামে ঘুরে আসবে। এই গ্রামকে আবিষ্কার, তেলেনা পোতা আবিষ্কার বলতে একটা পাড়াগাঁয়ের গ্রামকে আবিষ্কার। এই গ্রামকে আবিষ্কার, তাদের চোখে গ্রামটা কিভাবে ধরা পড়ছে, কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে তারা গ্রামে গিয়ে পৌঁছচ্ছে এবং গ্রামে গিয়ে তারা কোন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, এই ঘটনাটা তুলে ধরা হয়েছে। এই তিন বন্ধুর পাশাপাশি এই গল্পে আমরা একটা নায়িকা চরিত্র পাবো, নায়িকা বলা যেতে পারে গল্পের, যার নাম কি যামিনী। যামিনী একটা পাড়াগাঁয়ের মেয়ে। এই যামিনী এবং তার অন্ধ মা রয়েছে একটা পেতপুরীর মধ্যে বসবাস করে, যেখানে মানুষজনের বসবাস নেই। এই অন্ধকার পুরীর মধ্যে তারা বসবাস করছে। এই যামিনীকে তার এক দূর সম্পর্কের ভাই বলা যেতে পারে বা দাদা বলা যেতে পারে, যার নাম নিরঞ্জন, বিয়ের প্রস্তাব দিয়েছিল। বিয়ের প্রস্তাব দিয়ে কথা দিয়ে বিয়ে করবে বলে চলে যাওয়ার পর আর ফিরে আসেনি। শেষে দেখা যাবে যে গল্পের কথক আছে, যে মৎস্য শিকারী বন্ধুটি আছে, সে আবার গিয়ে যামিনীকে কথা দিবে যে যামিনীকে বিয়ে করবে। কিন্তু এই যে শহরের ছেলেগুলো গ্রামে গিয়ে মাছ শিকার করতে গিয়ে তারা যামিনীকে কথা দিল তাদের একজন, দেওয়ার পর সে যখন তার শহরের জীবনে চলে আসলো, শহরের জীবনের ব্যস্ততার মধ্যে সে আস্তে আস্তে যামিনীকে ভুলে গেল। এটাই হলো গল্পের বিষয়বস্তু। চলো গল্পটা দেখে নেওয়া যাক। প্রথমে লেখক পরিচয়, প্রেমেন্দ্র মিত্রের পরিচয় দু এক কথা জেনে নিই। তেলেনা পোতা আবিষ্কার গল্পটি প্রেমেন্দ্র মিত্রের লেখা। তিনি ছিলেন রবীন্দ্রোত্তর যুগের স্বনামধন্য সাহিত্যিক। এই যে প্রেমেন্দ্র মিত্র, রবীন্দ্রনাথ ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথের পরে যে গল্পকারগুলো এসেছেন তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ গল্পকার হলেন প্রেমেন্দ্র মিত্র। রবীন্দ্র উত্তর মানে রবীন্দ্রনাথের পরবর্তী সময়ে তিনি একাধারে কবি, ছোট গল্পকার এবং ঔপন্যাসিক। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো প্রথমা, সম্রাট, ফেরারি ফৌজ, সাগর থেকে ফেরা প্রভৃতি। তিনি একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার সহ বহু সম্মানে ভূষিত হন। এই যে প্রেমেন্দ্র মিত্র শুধু যে একজন ছোট গল্পকার ছিলেন এমনটা নয়, ছোট গল্পর পাশাপাশি তিনি কবিতা লিখতেন, উপন্যাস লিখতেন, বিভিন্ন প্রবন্ধও লিখতেন, সমালোচনামূলক প্রবন্ধ তিনি লিখতেন। তারপরে উৎস, গল্পটির উৎস কি? 1946 খ্রিস্টাব্দে প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্পের সংকলন গ্রন্থ কুড়িয়ে ছড়িয়েতে তেলেনা পোতা আবিষ্কার গল্পটি অন্তর্ভুক্ত হয়। এই যে তেলেনা পোতা আবিষ্কার নামক গল্পটি প্রথম প্রেমেন্দ্র মিত্রের যে গল্প সংকলন বই আছে কুড়িয়ে ছড়িয়ে, সেটা তার মধ্যে সংস্করণ করা হয়। তারপরে 1952 খ্রিস্টাব্দে প্রকাশিত প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ গল্প সংকলনে গল্পটি স্থান লাভ করে। এই সংকলন গ্রন্থ থেকে গল্পটি নেওয়া হয়েছে। গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ গল্প সংকলন 1952 খ্রিস্টাব্দে এই গল্প সংকলন প্রকাশিত হয়, যেখানে প্রেমেন্দ্র মিত্রের গল্পগুলিকে বাছাই করে কয়েকটা শ্রেষ্ঠ গল্পকে স্থান দেওয়া হয়েছে, তাই নাম দেওয়া হয়েছে প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ গল্প। এই যে প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ গল্প সংকলন, এখান থেকে আমাদের পাঠ্য তেলেনা পোতা গল্পটি নেওয়া হয়েছে। এবারে গল্পটা শুরু করছি। দেখো কি বলছে, শনি ও মঙ্গলই হবে বোধ হয়, যোগাযোগ হলে তেলেনা পোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। এই গল্পটি এমনভাবে লেখা, এমন ভঙ্গিতে লেখা যে গল্পটা পড়ে মনে হবে গল্পের চরিত্রগুলো আপনারাও গল্পের চরিত্র হতে পারেন। লেখক কি বলছে, শনি আর মঙ্গলে যোগাযোগ হলে আপনারাও একদিন তেলেনা পোতা আবিষ্কার করতে পারেন। হয়তো শনিবার মঙ্গলবারে যদি যোগাযোগ হয় তাহলে আপনারাও একদিন তেলেনা পোতা আবিষ্কার করতে পারেন। পাঠকের পড়তে পড়তে মনে হবে যেন পাঠক গল্পের মধ্যে ঢুকে যাচ্ছে, গল্পের একটা চরিত্র পরিণত হচ্ছে। অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্য ছুটি পাওয়া যায়, আর যদি কেউ এসে ফুলসানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনও তাদের জলজীবনের প্রথম বর্ষিতে হৃদয়বিদ্ধ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে, আর জীবনে কখনো কয়েকটা পুঁটি ছাড়া অন্য কিছু
জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে, তাহলে হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারবেন। এই যে তেলেনাপোতা আবিষ্কার করার জন্য কেমন পরিস্থিতি দরকার, কীরকম সময়ের দরকার আছে, লেখক এখানে বলে দিচ্ছেন। লেখক এটা বোঝাতে চেষ্টা করছেন যে তেলেনাপোতা সবাই আবিষ্কার করতে পারে। তেলেনাপোতা হলো একটা গ্রাম, এখানে একটা নির্দিষ্ট কোনো গ্রাম নয়, যে কোনো গ্রাম হতে পারে। গ্রামের প্রতীক তেলেনাপোতা, অজানাকে জানা। এই যে শনি আর মঙ্গলে যোগাযোগ হলে, শনি মঙ্গলবারের যোগাযোগ যদি হয়, হঠাৎ যদি কাজের থেকে দুদিন ছুটি পান, তাহলে কি হবে, আর কেউ যদি এসে ফুলসানি দেয়, মানে উস্কানি দেয়, যে ওই যে দূরবর্তী একটা জায়গায় একটা গ্রাম আছে যেখানে পৃথিবীর সরলতম মাছেরা অবস্থান করছে এবং তারা এখনও হৃদয় বিদ্ধ করেনি বর্ষির মধ্যে, মানে ওই বোকা মাছগুলোকে ধরা যায় খুব সহজে, তাহলে কি করবেন, আপনারাও একদিন তেলেনাপোতা আবিষ্কার করতে পারবেন। তেলেনাপোতা আবিষ্কার করতে হলে একদিন বিকেল বেলায় পড়ন্ত রোদে জিনিসে মানুষের ঠাসাঠাসি একটা বাসে গিয়ে আপনাকে উঠতে হবে। তারপর রাস্তায় ঝাঁকানির সঙ্গে মানুষের গুঁতো খেতে খেতে ভাদ্রের গরমে ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে ঘন্টা দুয়েক রোদে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আচমকা। এই যে তেলেনাপোতা আবিষ্কার করতে গেলে কোন সময় বেরোতে হবে, লেখক বলছেন একদিন হঠাৎ পড়ন্ত বিকেলবেলা আপনাকে বেরিয়ে পড়তে হবে। আর কি করতে হবে, জিনিসে মানুষে গাদাগাদি একটা বাসের মধ্যে উঠতে হবে, মানুষের ঘাম যেখানে গরমের মধ্যে মানুষ ঘামবে এরকম বাস, ধুলোয় চটচটে শরীর নিয়ে ঘন্টা দুয়েক বাদে এই বাস গাড়িটা ঘন্টা দুয়েক চলার পর কোনো রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়াবে, সেখানে আপনাকে আচমকা নেমে পড়তে হবে। সামনে দেখবেন নিচু একটা জলার মতো জায়গার উপর দিয়ে রাস্তার লম্বা সাঁকো চলে গেছে, তারই উপর দিয়ে বিচিত্র ঘরঘর শব্দে বাসটি চলে গিয়ে ওধারে বাঁকে অদৃশ্য হবার পর দেখবেন সূর্য এখনও না ডুবলেও চারিদিক ঘন জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে। এই যে বাস গাড়িটা 2 ঘন্টা চলার পর আপনাকে যেখানে নামিয়ে দেবে, সেখান থেকে আপনি দেখতে পাবেন একটা জলা, এই জলার মধ্যে দিয়ে একটা সাঁকো আছে, এই সাঁকোর উপর দিয়ে কি যাচ্ছে, বাসটা অদৃশ্য হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তখন আপনি দেখবেন যে সূর্য পুরোপুরি ডোবেনি, কিন্তু সূর্য ডোবা ডোবা ভাব হয়েছে। তারপরে কোন দিকে চেয়ে জনমানব দেখতে পাবেন না, মনে হবে পাখিরাও যেন সব হয়ে সে জায়গা পরিত্যাগ করে চলে গেছে। এই যে জনশূন্য একটা জায়গায় আপনাকে নামিয়ে দেওয়া হবে, সেখানে গিয়ে আপনি দেখতে পাবেন যে কোনো মানুষজন নেই, আপনার মনে হবে পাখিরাও এখান থেকে অনেক দূরে চলে গেছে ভয়ে। একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভাবসা আবহাওয়া টের পাবেন, মনে হবে নিচের জলা থেকে একটা ক্রূর কুণ্ডলিতে জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফনা তুলে উঠে আসছে। কি মনে হবে, এই জায়গার মধ্যে নামিয়ে দেবে, সেখানে একটা জলের ভিজে স্যাঁতস্যাঁতে গন্ধ আপনার নাকের মধ্যে আসবে, আপনার মনে হবে এই যে জঙ্গলের থেকে একটা অভিশাপ যেন বাইরে বেরিয়ে আসছে। তারপরে কি বলছে দেখো, বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছে গিয়ে দাঁড়াতে হবে আপনাকে। সামনে ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদা জলের নালা কে যেন কেটে রেখেছে। সেই নালার মতো রেখাও কিছু দূরে গিয়ে দুধারে বাঁশঝাড় আর বড় বড় ঝাঁকড়া গাছের মধ্যে হারিয়ে গেছে। সরি, কি বলছে, এই যে সেখানে আপনি একটা নালা দেখতে পাবেন, এই নালাটাও কিছু দূর জঙ্গলের মধ্যে যাওয়ার পর অদৃশ্য হয়ে গেছে দেখবেন। তেলেনাপোতা আবিষ্কারের জন্য আরও 2 জন বন্ধু ও সঙ্গী আপনার সঙ্গে থাকা উচিত। তারা হয়তো আপনার মতো ঠিক মৎস্যলুব্ধ নয়, তবু এই অভিযানে তারা এসেছে কে জানে আর কোনো অভিসন্ধিতে। এই যে তেলেনাপোতা আবিষ্কার বা তেলেনাপোতা নামের কোনো গ্রামকে আবিষ্কার করার জন্য আপনার সঙ্গে আরও 2 জন বন্ধুর প্রয়োজন আছে। তারা হয়তো আপনার মতো মৎস্যলুব্ধ নয়, মাছ ধরতে ভালোবাসে না, কিন্তু তাদের আলাদা কোনো ইচ্ছা অভিপ্রায় রয়েছে, আলাদা কোনো ইচ্ছের পূরণ করার জন্য তারা আপনার সঙ্গে আসবে। 3 জনে মিলে তারপর সামনে নালার দিকে উৎসুকভাবে চেয়ে থাকবেন, মাঝে মাঝে পা ঠুকে মশাদের ঘনিষ্ঠতায় বাধা দেওয়ার চেষ্টা করবেন এবং সপ্রশ্ন দৃষ্টিতে ওর মুখের দিকে চাইবেন। নালার দিকে উৎসুকভাবে চেয়ে থাকবেন, আপনারা সেই জায়গায় দাঁড়িয়ে, জঙ্গলের মধ্যে সেই জায়গায় দাঁড়িয়ে নালার দিকে উৎসুক কিছু জানার ইচ্ছে নিয়ে তাকিয়ে থাকবেন। তাকিয়ে থাকতে থাকতে একে অপরের মুখের দিকে তাকাবেন। তখন কি করবে, মশারা হয়তো আপনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবে, অর্থাৎ মশাগুলো আপনাকে কামড়াবে। খানিক বাদে
পরস্পরের মুখ আর ঘন এমন অন্ধকারে ভালো করে দেখা যাবে না। মশাদের ঐক্যতান আরও তীক্ষ্ণ হয়ে উঠবে। আবার বড় রাস্তায় উঠে ফিরতি কোনো বাসের চেষ্টা করবেন কি না যখন ভাবছেন, তখন হঠাৎ কাদা জলের নালা যেখানে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে, সেখান থেকে অপরূপ একটি শ্রুতি বিস্ময়কর আওয়াজ পাবেন। মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানসিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে। আপনারা সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে যখন অন্ধকার হয়ে যাবে, কেউ কারো মুখ দেখতে পাবেন না, তখন হয়তো আপনারা ভাববেন বাড়ি ফেরার জন্য বাস ধরবেন কিনা। তখন দেখতে পাবেন জঙ্গলের থেকে একটা শ্রুতি মধুর শব্দ ভেসে আসছে, আর সেই শ্রুতি মধুর শব্দ ভেসে আসছে মনে হবে বোবা জঙ্গলও যেন বোবা জঙ্গলের থেকে যেন কান্না ভেসে আসছে। সে শব্দে আপনারা কিন্তু প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন। প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না। আচ্ছা, অন্ধকারে প্রথমে একটা ক্ষীণ আলো দুলতে দেখা যাবে এবং তারপর একটি গরুর গাড়ি জঙ্গলের ভেতর থেকে নালা দিয়ে ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসবে। এই যে আপনারা অপেক্ষায় থাকবেন যে জঙ্গল থেকে কি একটা শ্রুতিমধুর শব্দ আসছে, আপনাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। একটু দাঁড়িয়ে থাকার পর আপনারা দেখতে পাবেন যে জঙ্গলের ভিতর থেকে একটা গরুর গাড়ি চলে আসছে। দুলতে দুলতে একটা গরুর গাড়ি আসছে ধীর মন্থর গতিতে। যেমন গাড়িটি তেমনই গরুগুলো। মনে হবে পাতালের কোনো বামনের দেশ থেকে গরুর গাড়ির এই সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে আসছে। মানে যেমন গাড়িটি তেমনই তার গরুগুলো, যে মনে হবে দেখে যে পাতালের কোনো বামনের দেশ, বামন বলতে ছোট মানুষগুলো যে আছে তাদের দেশ থেকে এই গরুর গাড়ির সংস্করণটি এখানে নিয়ে আসা হয়েছে। বৃথা বাক্য ব্যয় না করতে সেই গরুর গাড়ি ছইয়ের ভেতর তিনজনে কোনো রকমে প্রবেশ করবেন। 3 জোড়া হাত ও পা এবং 3টি মাথা নিয়ে স্বল্পতম স্থানে সর্বাধিক বস্তু কিভাবে সংস্থাপিত করা যায় সে সমস্যার সীমানা করবেন। কি বলবে যে 3 জনে বৃথা বাক্য ব্যয় না করে ওই গরুর গাড়ি ছইয়ের মধ্যে উঠে পড়বেন এবং 3 জোড়া হাত 3 জোড়া পা নিয়ে বসে পড়বেন এবং সংক্ষিপ্ত জায়গার মধ্যে যতগুলো জিনিস সম্ভব আপনারা তুলে নেবেন। গরুর গাড়িটি তারপর যে পথে এসেছিল সেই পথে অথবা নালায় ফিরে চলতে শুরু করবে। বিস্মিত হয়ে দেখবেন ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটি সুড়ঙ্গের মতো পথ সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে। প্রতি মুহূর্তে মনে হবে কালো অন্ধকারের দেয়াল বুঝে অভেদ্য, কিন্তু তবু গরুর গাড়িটি অবিচলিতভাবে ধীর মন্তর গতিতে এগিয়ে যাবে, পায়ে পায়ে পথ যেন ছড়িয়ে ছড়িয়ে। আপনারা গরুর গাড়িতে চলতে থাকবে গরুর গাড়ি তখন মনে হবে এই জঙ্গল যেন একটা পথ আপনাদের সামনে উন্মোচন করে দিচ্ছে, খুলে দিচ্ছে। কিন্তু গরুর গাড়ি চলা থামবে না, অন্ধকারের মধ্য দিয়ে গরুর গাড়িটি এগিয়ে চলবে। কিছুক্ষণ হাত পা মাথার যথোচিত সংস্থান বিপর্যস্ত হওয়ার সম্ভাবনাময় বেশ একটু অস্বস্তি বোধ করবেন। বন্ধুদের সঙ্গে ক্ষণে ক্ষণে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাঁধবে। তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন চারিদিকের গাঢ় অন্ধকারে চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত হয়ে গেছে। মনে হবে পরিচিত পৃথিবীকে দূরে কোথায় ফেলে এসেছেন। অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ শুধু আপনার চারিদিকে, সময় সেখানে স্তব্ধ স্রোতহীন। কিছু দূর চলার পর আপনাদের হাত পা নাড়াতে চাড়াতে না পারার জন্য কি হচ্ছে, হাত পাগুলো অবশ হয়ে যাবে। তারপরে কি হবে, বন্ধুদের সঙ্গে অনিচ্ছাকৃতভাবে, মানে আপনাদের ইচ্ছা নেই তবু বন্ধুদের সঙ্গে কি সংঘর্ষ বাঁধবে কোথায় কোথায়। তারপরে হবে ধীরে ধীরে বুঝতে পারবেন যে জঙ্গল গাঢ় হয়ে গেছে, এই জঙ্গলের মধ্যে যেন সময় স্তব্ধ, সব কিছু স্তব্ধ হয়ে রয়েছে। সময় স্তব্ধ, সুতরাং আচ্ছন্নতা কতক্ষণ ধরে যে থাকবে বুঝতে পারবেন না। হঠাৎ এক সময় উৎকট এক বাদ্য ঝঞ্ঝনায় জেগে উঠে দেখবেন ছইয়ের ভেতর দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে এবং গাড়ির গাড়োয়ান থেকে থেকে সৎসাহে একটি ক্যানেস তারা বাজাচ্ছে। মানে সেখানে আকাশ, সেখানে প্রকৃতি স্তব্ধ হয়ে আছে, আপনারা বুঝতেই পারবেন না। হঠাৎ এক সময় দেখবেন জেগে উঠেছে, আকাশের তারা দেখা যাচ্ছে, আর গাড়ির গাড়োয়ান মানে গরু গাড়ির চালক কী করছে, একটা ক্যানেস তারা বাজাচ্ছে। কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করলে গাড়োয়ান নিতান্ত নির্বিকারভাবে আপনাকে জানাবে, একগে ওই শালার বাঘ খেদাতে। আপনারা যখন কৌতূহলী হয়ে জানতে চাবেন গাড়োয়ানের কাছে যে কেন তারা বাজাচ্ছে, তখন সে বলবে, সে আপনাদের কৌতূহল বুঝতে পেরে বলবে যে ওই শালার বাঘ তাড়াতে খেদাতে। ব্যাপারটা ভালো করে হৃদয়ঙ্গম করার পর মাত্র ক্যানেস তারা নিনাদে বাঘ্র বিতাড়ন সম্ভব কিনা কম্পিত
কণ্ঠে প্রশ্ন আপনি উত্থাপন করার আগেই গাড়োয়ান আপনাকে আশ্বস্ত করার জন্য জানাবে যে বাঘ মানে চিতাবাঘ মাত্র, এবং নিতান্ত ক্ষুধার্ত না হলে এই ক্যানেস্তারা নিনাদি তাকে তফাৎ রাখবার পক্ষে যথেষ্ট। আপনারা যখন আবার উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করবেন যে শুধু ক্যানেস্তালা বাজিয়ে বাঘকে তাড়ানো যায়, তখন গাড়োয়ান বলবে যে সে বাঘ নয়, শুধু চিতাবাঘ। যদি বেশি ক্ষুধার্ত না থাকে তাহলে এই ক্যানেস্তালা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে সে আমাদের থেকে তফাৎ বজায় রাখবে। তারপরে দেখো, মহানগরী থেকে 30 মাইল দূরে ব্যাঘ্র সংকুল এরকম স্থানের অস্তিত্ব কি করে সম্ভব? আপনারা যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ি বিশাল একটি মাঠ পার হয়ে যাবে। আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ বোধ হয় উঠে এসেছে। তারই স্মিত আলোয় আচ্ছা বিশাল মৌন সব প্রহরী যেন গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে। প্রাচীন অট্টালিকার সেই সব ধ্বংসাবশেষ, কোথাও একটা থাম, কোথাও একটা দেউরির খিলান, কোথাও কোনো মন্দিরে ভগ্নাংশ মহাকালের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। কি মনে হবে? আপনারা ভাবতেই পারবেন না যে এই যে মহানগরী থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এরকম একটা ব্যাঘ্রসংকুল জায়গা রয়েছে। আস্তে আস্তে গরুর গাড়ি এগিয়ে চলবে, সেই জায়গায় কি দেখা যাবে? ভাঙ্গা মঠ, অট্টালিকা, ধ্বংসাবশেষ পড়ে আছে। ওই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শিহরণ সারা শরীরে অনুভব করবেন। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্ঝটিকা আচ্ছন্ন স্মৃতি লোকে এসে পড়েছেন বলে ধারণা হবে। আপনাদের মনে হবে যে আপনাদের শরীরে শিহরণ দেখা যাবে। আপনাদের মনে হবে যে হয়তো জীবন্ত পৃথিবী থেকে কোনো একটা কুয়াশাচ্ছন্ন স্মৃতি লোকে আপনারা চলে এসেছেন, অতীতের কোনো স্মৃতির মধ্যে চলে এসেছেন। রাত তখন কত আপনি জানেন না, কিন্তু মনে হবে এখানে রাত যেন কখনো ফুরোয় না। নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সব কিছু নিমগ্ন হয়ে আছে, জাদুঘরের নানা প্রাণীদের আরকের মধ্যে যেমন থাকে। রাত যে কত রাত হয়েছে আপনারা বুঝতে পারবেন না। আপনাদের মনে হবে এখানে রাত যেন ফুরোয় না, অনাদি নিবিড়, মানে গাঢ় অনাদি, যার কোনো শেষ নেই, সমাপ্তি, স্তব্ধতা। 2-3 বার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে। হাত পাগুলো নানা স্থান থেকে কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়স্তভাবে আপনারা একে একে নামবেন। একটা কটু গন্ধ অনেকক্ষণ ধরে আপনাদের অভ্যর্থনা করছে, বুঝতে পারবেন সেটা পুকুরের পানা পচা গন্ধ। অর্ধস্ফুট ও চাঁদের আলোয় তেমন একটি নাতি ক্ষুদ্র পুকুর সামনে চোখে পড়বে। তারই পাশে বেশ বিশালায়তন একটি জীর্ণ অট্টালিকা, ভাঙা ছাদ, ধসে পড়া দেওয়াল ও চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানালা দিয়ে চাঁদের বিরুদ্ধে দুর্গ পাকারের মতো দাঁড়িয়ে আছে। আপনাদের কিছুক্ষণ পর আপনাদের নামিয়ে দেওয়া হবে, গরু গাড়ি এক জায়গায় দাঁড়াবে। সেখানে আপনাদের জন্য অপেক্ষা করে আছে, আপনাদের অভ্যর্থনা জানাচ্ছে একটা কটু গন্ধ। তখন পাশে তাকিয়ে দেখতে পাবেন যে পুকুরের পানা পচা গন্ধ আসছে, আর সেই পাশে একটা ভাঙা ছাদ দেখতে পাবেন, যার সমস্ত কিছু আস্তে আস্তে ধসে পড়ছে। এই ধ্বংসাবশেষেরই একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে। কোথা থেকে গাড়োয়ান একটি ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে, সেই সঙ্গে এক কলসি জল। ঘরে ঢুকে বুঝতে পারবেন বহুযুগ পরে মনুষ্য জাতির প্রতিনিধি হিসেবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ করেছেন। ঘরের ঝুল, জঞ্জাল ও ধুলো হয়তো কেউ আগে কখনো পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গেছে। ঘরের অধিষ্ঠাত্রী আত্মার যে তাদের ক্রুদ্ধ, এটি অস্পষ্ট ভাবসা গন্ধে তার প্রমাণ পাবেন। সামান্য চলাফেরার ছাদ ও দেয়াল থেকে জীর্ণ পলেশ তারা সেই রুষ্ট আত্মার অভিশাপের মতো থেকে থেকে আপনাদের উপর বর্ষিত হবে। 2-3টি চামচিকা ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে। এই যে ভাঙা অট্টালিকা একটা ঘরের কথা বলা হলো, সেখানেই হয়তো একটা বাসযোগ্য রুমে আপনাদের সবার ব্যবস্থা করে নিতে হবে। গাড়োয়ান কোথার থেকে একটা লণ্ঠন নিয়ে, ভাঙা লণ্ঠন নিয়ে আসবে, এবং ঘরের মধ্যে প্রবেশ করে আপনারা বুঝতে পারবেন মনুষ্য জাতির প্রতিনিধি হিসেবে অনেক দিন পর আপনাদের প্রবেশ প্রথম এখানে ঘটেছে। তার পাশাপাশি এই যে ঘরে ধুলো জঞ্জাল, আপনারা এগুলো দেখে বুঝতে পারবেন ঘরের যে অধিষ্ঠাত্রী আত্মা রয়েছে সেও চাইছে না আপনারা এখানে থাকেন। একটা চামচিকে হয়তো আপনাদের সঙ্গে এই ঘরের অধিকার নিয়ে যুদ্ধ করবে।
তারপর তেলেনাপথা আবিষ্কারের জন্য আপনার দুটি বন্ধুর একজন পানরসিক ও অপরজন নিদ্রা বিলাসী কুম্ভকর্ণের দোসর হওয়া দরকার। ঘরে পৌঁছেই মেঝের উপর কোনো রকমের শতরঞ্জির আবরণ পড়তে না পড়তে একজন তার উপর নিজেকে বিস্তৃত করে নাসিকা ধ্বনি করতে শুরু করবে, অন্যজন পানপাত্রে নিজেকে নিমজ্জিত করে দেবে। এই যে আগেই বলেছিলাম, তেলেনাপথা আবিষ্কার করার জন্য আপনার যে দুই বন্ধু হবে তাদের মধ্যে একজন হবে নিদ্রাবিলাসী আর অপরজন পানরসিক। এই যে ঘরে পৌঁছানোর সাথে সাথে মেঝেতে শতরঞ্জি বিছিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একজন বন্ধু কি করবে, সেই শতরঞ্জির উপর শুয়ে পড়বে এবং নাসিকা ধ্বনি করতে করতে ঘুমের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। আর অপর বন্ধু কি করবে, সে পান পাত্রে নিজেকে ডুবিয়ে রাখবে, নিমজ্জিত করে রাখবে। রাত বাড়বে, ভাঙ্গা লণ্ঠনের কাছে চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালিমা লিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে। কোনো রহস্য বেতার সংকেতে খবর পেয়ে সেই অঞ্চলে সমস্ত সমর্থ সাবালক মশা নবাগতদের অভিনন্দন জানাবে ও তাদের সঙ্গে শোণিত সম্বন্ধ স্থাপন করতে আসবে। আপনি বিচক্ষণ হলে দেয়ালে ও গায়ে কামড় বসাবার বিশিষ্ট ভঙ্গি দেখে বুঝবেন তারা মশাদের মধ্যে সবচেয়ে বড় কুলিন ম্যালেরিয়া দেবীর বাহক আর কি বলা চলে। এই যে রাত যখন বাড়বে তখন ভাঙ্গা লণ্ঠনের আলোটাও আস্তে আস্তে কালিমালিপ্ত হতে হতে স্মিত হয়ে যাবে। তখন কি হবে, এই অঞ্চলের যে মশারা তারা হয়তো বেতার সংকেতে বেতারে খবর পেয়েছে যে এখানে তিনজন মানুষ বসবাস করতে এসেছে, তাই সাবালক মশারা আপনার সঙ্গে শোণিত সম্পর্ক স্থাপন করার জন্য সেখানে চলে আসবে। তারপরে দেখো, প্রতি মুহূর্তে কোথাও ইট বা টালি খসে পড়ে ভূপতিত হওয়ার বিপদ আপনাকে নিরস্ত্র করার চেষ্টা করবে। তবু কোনো দুর্বার আকর্ষণে সমস্ত অগ্রাহ্য করে আপনি উপরে না উঠে পারবেন না। ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গায় আলিশা ভেঙে ধূলিসাৎ হয়েছে। ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভেতর থেকে এই অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে নিয়ে রেখেছে। তবু কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন অপরূপ মোহময় মনে হবে। খানিকক্ষণ চেয়ে থাকলে এই মৃত্যু সুষুপ্তি মগ্ন মায়াপুরীর কোনো গোপন প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠি রূপার কাঠি পাশে নিয়ে যুগান্তের গাঢ়তন্দ্রায় অচেতন, তা যেন আপনি টের পাবেন। এই যে অন্ধকার একটা ঘরের মধ্যে আপনি যখন আছেন, এই যে অট্টালিকা, ভাঙা অট্টালিকা, কোনো হয়তো দুর্বার ইচ্ছা, কোনো জানার আগ্রহ আপনার বেড়ে যাবে। আপনার দুই বন্ধু তো শুয়ে আছে, একজন ঘুমোচ্ছে, একজন পান করে শুয়ে আছে। আপনি কি করবেন, হয়তো ছাদে না গিয়ে পারবেন না, ছাদে গিয়ে দেখবেন যে ছাদের মধ্যে এই যে অরণ্য বা গাছের শেকড়গুলো ছাদের যে দেওয়ালগুলো ফুটো করে ধ্বংস করার কাজ চালিয়ে যাচ্ছে। আপনি উপরে গিয়ে আপনার মনে হবে এই অট্টালিকার মধ্যে কোথাও হয়তো রূপকথা রাজকুমারী বন্দিনী হয়ে আছে। সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার ওপারে একটি ভগ্নস্তূপ বলে যা মনে হয়েছিল তারই একটি জানলার একটি আলোর ক্ষীণ রেখা আপনি হয়তো দেখতে পাবেন। সেই আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়াবে। গভীর নিশীথ রাতে কে যে এই বাতায়নবর্তিনী, কেন যে তার চোখে ঘুম নেই, আপনি ভাববার চেষ্টা করবেন কিন্তু কিছুই বুঝতে পারবেন না। দূরে একটা যে অট্টালিকা আপনি দেখেছিলেন রাতে অন্ধকারে, সেই অট্টালিকার মধ্যে দেখতে পাবেন যে কোনো রহস্যময় ছায়ামূর্তি জানলার পাশে দাঁড়িয়ে আছে। সে যে কেন, কার জন্য অপেক্ষা করছে, কিসের জন্য দাঁড়িয়ে আছে, এত রাত জেগে আছে, সেটা আপনি বোঝার চেষ্টা করবেন কিন্তু বুঝতে পারবেন না। খানিক বাদে মনে হবে সবই বুঝে আপনার চোখের ভ্রম। বাতায়ন থেকে সে ছায়া সরে গেছে, আলোর ক্ষীণ রেখা গেছে মুছে। মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে যায়। আপনার মনে হবে এই যে অন্ধকারের জগতে রহস্যময় মূর্তির মধ্য দিয়ে একটা জীবনের বুদবুদ যেন জেগে ওঠে, আবার বিলীন হয়ে যাচ্ছে। আপনি আবার সন্তর্পণের নিচে নেমে আসবেন এবং কখন একসময় দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতে পারবেন না। যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রির দেশেও সকাল হয়, পাখির কলরবে চারিদিক ভরে যায়। আপনি যেটা কল্পনা করতে পারেননি যে এই রাত্রির দেশে কখনো অন্ধকার হয়, সেটাই আপনি সকালবেলা জানতে পারবেন। ঘুমের থেকে জেগে উঠে আপনার মনে হবে এই অন্ধকার দেশেও সকাল হচ্ছে, পাখির কলরব শোনা যাচ্ছে। আপনার আসল উদ্দেশ্য, আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না। এক সময়ে সরসোপচার আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য শ্যাওলা ঢাকা ভাঙ্গা ঘাটের একটি ধারে বসে গুড়িপানায় সবুজ জলের মধ্যে যত
যথোচিত নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে নেবেন। এই যে গল্পের যে নায়ক মৎস্য শিকারী, সে তো মৎস্য শিকার করার জন্য এসেছে, তাই সে তার আসল উদ্দেশ্য ভুলে যাবে না। এক সময় মৎস্য শিকার করার যে জিনিসপত্র সরঞ্জাম নিয়ে সে পানা পুকুরে ঘাটে এক জায়গায় বসে পড়ে মৎস্য শিকার করতে থাকবে। বেলা বাড়বে, ওপারের ঝুঁকে পড়ে একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করার জন্য ওই বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে এবং সার্থক শিকারীর উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ ভাষায় আপনাকে বিদ্রুপ করবে। আপনাকে সন্ত্রস্ত করে একটা মোটা লম্বা সাপ ভাঙ্গা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে ধীর অচঞ্চল গতিতে পুকুরটা সাঁতরে পার হয়ে ওধারে গিয়ে উঠবে। দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাচের মতো পাখা নেড়ে আপনার ফাতনাটার উপর বসার চেষ্টা করবে। ও থেকে উদাস ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে যাবেন। এই যে পুকুর পাড়ে মাছ ধরার দৃশ্যটার বর্ণনা দেওয়া হচ্ছে, মাছ ধরার সময় কেমন পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে, কেমন পরিবেশের সৃষ্টি হবে। হয়তো একটু মাছরাঙা পাখি একটা বাঁশের ডগা থেকে নেমে একটা মাছ ধরে, দক্ষ শিকারীর মতো একটা মাছ ধরে নিয়ে আবার চলে যাবে। সে আপনার সঙ্গে ঠাট্টা করবে, উপহাস করবে, হয়তো আপনাকে ভয় দেখানোর জন্য একটা সাপ পুকুর পার হয়ে যাবে। তার পাশাপাশি দেখা যাবে দুটো ফড়িং হয়তো আপনার যে মাছ ধরার বড়শি ছিপ রয়েছে সেই ছিপের ফাতনার উপর বসছে। তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে। নিথ হওয়ার জলে ঢেউ উঠেছে, আপনার ছিপের ফাতনা মৃদুমন্দভাবে দুলছে। ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পেতলের একটি ঝকঝকে ঘড়ায় পুকুরের পানা ঢেউ দিয়ে ছড়িয়ে জল ভরছে। মেয়েটির চোখে কৌতূহল আছে, কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই। সোজাসুজি সে আপনার দিকে তাকাবে, আপনার ফাতনা লক্ষ্য করবে, তারপর আপনার মুখ ফিরিয়ে ঘোড়াটা কোমরে তুলে নেবে। হঠাৎ করে আপনি জলের মধ্যে একটা স্রোত দেখতে পাবেন। মুখ ঘুরিয়ে যখন দেখতে পাবেন একটা মেয়ে পানা পুকুরে পানাগুলো সরিয়ে কলসির মধ্যে জল ভরছে। তার চোখে মুখে কোনো কৌতূহল নেই, কোনো লজ্জা নেই। মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না। তার মুখে শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনে সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে। তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোরের অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে। এই যে মেয়েটিকে দেখে আপনি বুঝতে পারবেন না যে মেয়েটি কোন বয়সে, তাকে দেখে মনে হবে জীবনের অনেক সুদীর্ঘ পথ, নির্মম পথ সে পার করে এসেছে। সে হয়তো কৈশোরকাল পার হয়ে তার জীবনে হয়তো যৌবন আসেনি। কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলবে, বসে আছেন কেন, টান দিন। সে কণ্ঠ এমন শান্ত মধুর ও গম্ভীর যে এভাবে আপনা থেকে অপরিচিতের সঙ্গে কথা বলা আপনার মোটেই অস্বাভাবিক ঠেকবে না। শুধু আকস্মিক চমকের দরুন বিহ্বল হয়ে ছিপে টান দিতে আপনি ভুলে যাবেন। তারপর ডুবে যাওয়া ফাতনা আবার ভেসে উঠবার পর ছিপ তুলে দেখবেন বড়শিতে টোপ আর নেই। একটু অপ্রস্তুতভাবে মেয়েটির দিকে আপনাকে একবার তাকাতেই হবে। সেও মুখ ফিরিয়ে শান্ত ধীর পদে ঘাট ছেড়ে চলে যাবে, কিন্তু মনে হবে মুখ ফেরাবার চোখের মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গেছে। এরকম পরিস্থিতিতে আপনাকে হয়তো মেয়েটা বলবে যে বসে আছেন কেন, টান দিন। আপনি টান দেওয়ার কথা ভুলে যাবেন। একটু পরে দেখবেন ছিপটা তুলে বড়শির মধ্যে টোপ নেই, টোপ খেয়ে মাছ চলে গেছে। পুকুরের ঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না। তারপর ওপারের মাছরাঙাটা আপনাকে লজ্জা দেবার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগে উড়ে গেছে। মাছেরা আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়েই বোধ হয় দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না। খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে। এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম মেয়ে কোথাও আছে, আপনি বিশ্বাস করতে পারবেন না। একটু পরে দেখবেন মাছগুলো আপনার ক্ষমতা সম্পর্কে সচেতন বুঝতে পেরেছে, তাই দ্বিতীয়বার আর আসবে না টোপ খাওয়ার জন্য। আর জনহীন ঘুমের দেশে যে ওরকম একটি মেয়ে আছে এটা আপনি কল্পনা করতে পারবেন না। একসময় হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে। ফিরে গিয়ে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে। তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে এ কাহিনী কোথায় তারা শুনলো জিজ্ঞাসা করে হয়তো আপনার প্রাণরসিক বন্ধুর কাছে শুনবেন। কে আবার বলবে, ও এইমাত্র যামিনী নিজের চোখে দেখে এলো যে।
এই যে আপনি মাছ ধরতে গেছেন, মাছ ধরতে গিয়ে কেমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এটা হয়তো আপনার বন্ধুরা ইতিমধ্যে জেনে গেছে। আপনার বন্ধুদের কাছে যখন জানতে চাইবেন তারা কার কাছ থেকে খবর জানতে পেরেছে, তারা তখন হয়তো যামিনীর কথা বলবে। আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে, তখন হয়তো জানতে পারবেন যে পুকুর পাড়ে সেই অবাস্তব করুণ নয়না মেয়েটি আপনার প্রাণরসিক বন্ধুটির জ্ঞাতি স্থানীয়া। সেই সঙ্গে আরও শুনবেন যে প্রহরিক আহারের ব্যবস্থাটা সেদিনকার মতো তাদের ওখানে হয়েছে। যেন ভগ্নস্তূপে গত রাতে ক্ষণিকের জন্য একটি ছায়ামূর্তি আপনার বিস্ময় উৎপাদন করেছিল। দিনের রুরো আলোয় তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে। রাত্রির মায়া বরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারবেন না। এই যে গভীর রাতে যে মায়াময় রহস্যময় ছায়ামূর্তি আপনি দেখেছিলেন, তার যে বাস্তবে তাকে যে দিনের আলোয় দেখবেন, দিনের আলোয় দেখে তার চেহারা দেখে আপনি ব্যথিত হবেন। তারপর দেখো, এইটি যামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন। এই বাড়িরই একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে। আয়োজন যৎসামান্য, হয়তো যামিনী নিজেই পরিবেশন করছে। মেয়েটির অনাবশ্যক লজ্জা এবং আড়ষ্টতা জেনেই আপনি আগেই লক্ষ্য করেছেন। শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরও বেশি করে আপনার চোখে পড়বে। এই পরিত্যক্ত বিস্তৃত জনহীন লোকালয় সমস্ত মৌন বেদনা যেন তার মুখের মধ্যে ছায়া ফেলেছে। সব কিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন। একদিন যেন এই ধ্বংসপুরে ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। এই যে আপনি মেয়েটাকে যামিনীকে আগে লক্ষ্য করেছেন, তার মধ্যে যে লজ্জা নেই সেটা আপনি বুঝতে পেরেছেন, কিন্তু কাছ থেকে যখন দেখতে পাবেন তখন মনে হবে যে এই যে রহস্যপুরী বা জনহীন যে জায়গা, এই জনহীন জায়গার যে বেদনা সমস্তটাই যেন যামিনীর মধ্যে রয়েছে। আস্তে আস্তে যেন যামিনী বিলীন হয়ে যাবে এই বেদনার মধ্য দিয়ে। আপনাদের পরিবেশন করতে করতে দু চারবার তাকে তবু চঞ্চল উদ্বিগ্ন হয়ে উঠতে দেখবেন। উপরতলার কোনো ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন কাকে ডাকছে। যামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে। প্রত্যেকবার ফিরে আসবার সঙ্গে সঙ্গে তার মুখে বেদনার ছায়া যেন আরও গভীর হয়ে উঠছে বলে মনে হবে। সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে। খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন। অত্যন্ত দ্বিধা ভরে কয়েকবার ইতস্তত করে সে যেন শেষে মরিয়া হয়ে দরজা থেকে ডাকবে, একটু শুনে যাও মণিদা। এই যে যামিনী বারবার উপরের ঘর থেকে যামিনীকে কেউ ডাকছে, যতবারই উপরে ঘরে যাচ্ছেন আসছেন তখনই তার মুখের মধ্যে বেদনাটা যেন বেশি করে বোঝা যাচ্ছে। তখন যামিনী শেষে কোনো উপায় না পেয়ে মণিদাকে ডাকবে, মণিদা এদিকে একটু শুনে যাও। মণিদা আপনার সেই প্রাণরসিক বন্ধু, তিনি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে তা এমন নিম্ন স্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না, শুনবেন। যামিনী অত্যন্ত কাতর স্বরে বিপন্নভাবে বলছে, মা তো কিছুতে শুনছেন না, তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো। মণি একটু বিরক্তির স্বরে বলবে, ও সেই খেয়াল, এখনো নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি? হ্যাঁ, কেবলই বলছেন সে নিশ্চয়ই এসেছে, শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না। আমি জানি, তাকে ডেকে দে। কেন তুই আমার কাছে লুকোচ্ছিস? কি যে আমি করব ভেবে পাচ্ছি না। অন্ধ হয়ে যাবার পর থেকে আজকাল এত অধৈর্য বেড়েছে যে কোনো কথা বোঝালে বোঝেন না। রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে। এই যে গল্পের শুরুতে আমি বলেছিলাম যে নিরঞ্জন নামের একটা ছেলে দূর সম্পর্কীয় যামিনীকে বিয়ে করার প্রস্তাব দিয়ে চলে গিয়েছে, কিন্তু আর ফিরে আসেনি। তাই যামিনীর অন্ধ মা ভাবছে, তাদের বাড়িতে 3টি ছেলের আগমন দেখে ভাবছে এই নিরঞ্জন হয়তো এসেছে তার বন্ধু বান্ধবদের নিয়ে। হ্যাঁ, এ তো বড় মুশকিল দেখছি। চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের কেউ নিরঞ্জন নয়। ওপর থেকে দুর্বল অথচ তীক্ষ্ণ ক্রুদ্ধ কণ্ঠের ডাকটা এবার আপনারাও শুনতে পাবেন। যামিনী এবার কাতর কণ্ঠে অনুনয় করবে, তুমি একবারটি চলো মণিদা, যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো। আচ্ছা তুই যা আসছি। মণি এবার ঘরে ঢুকে নিজের মনে বলবে, এ এক আচ্ছা জ্বালা হয়েছে, যা হোক। বুড়ির হাত পা পড়ে গেছে, চোখ নেই, তবু বুড়ি পণ করে বসে আছে, কিছুতেই মরবে না। মণি মনে করবে যে এটা এক বড় জ্বালা হয়েছে। বুড়ির হাত পা গেছে, চোখ নেই, তবু সে পণ করে বসে আছে,
যে তার মেয়ের বিয়ে না দিলে নিরঞ্জনের সঙ্গে সে মরবে না। ব্যাপারটা কি এবার হয়তো জানতে চাইবেন। মণি বিরক্তির স্বরে বলবে, ব্যাপারটা আর কি? নিরঞ্জন বলে ওর দুঃসম্পর্কের এক বোনপোর সঙ্গে ছেলেবেলায় যামিনী সম্বন্ধে উনি ঠিক করেছিলেন। বছর 4 আগেও সেই ছোকরা এসে ওকে বলে গেছিল বিদেশে চাকরি করে ফিরে এসে ওর মেয়েকে এসে বিয়ে করবে। সেই থেকে বুড়ি অজগর পুরীর ভেতর বসে সেই আশায় দিন গুনছে। আপনি নিজে থেকে এবার জিজ্ঞাসা না করে পারবেন না নিরঞ্জন কি এখনও বিদেশ থেকে ফেরেনি? আরে সে বিদেশে গেছিলো কবে যে ফিরবে? নেহাত বুড়ি নাচরবান্না বলে তাকে এই ধাপ্পা দিয়ে গেছিল। এক ঘুটে গুড়নির মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে। সে কবে বিয়ে থা করে দিব্যি সংসার করছে, কিন্তু সে কথা ওকে বললে বিশ্বাসই করবেন না। আর বিশ্বাস যদি করেন তাহলে এখনই তো দম ছুটে অক্কা। কে মিছিমিছি পাতকের ভাগী হবে? যামিনী নিরঞ্জনের কথা জানে। এই যে যামিনীর মা দুঃসম্পর্কের আত্মীয়, নিরঞ্জন যামিনীর মাকে কথা দিয়েছিল যামিনীকে বিয়ে করবে। এই কথাটা আপনারা শোনার পর আপনারা জিজ্ঞাসা করবেন যে নিরঞ্জন ফিরে আসেন, তখন আপনার বন্ধু মণিদা জানাবে যে নিরঞ্জন তো বিদেশে যায়নি যে ফিরে আসবে। সে নাছরবান্না যামিনীর মাকে কথা দিয়েছিল, কিন্তু যামিনীর মার মতো ঘুটে কুড়নির মেয়েকে কে বিয়ে করবে? নিরঞ্জন কবেই বিয়ে থা করে দিব্যি সংসার করছে। এ খবরটা যামিনীও জানে, কিন্তু তার মাকে জানাতে পারেনি। তা আর জানে না, কিন্তু মায়ের কাছে বলার উপায় তো নেই। যাই কর্মভোগ সেরে আসি বলে মণি সিঁড়ির দিকে পা বাড়াবে। সেই মুহূর্তে নিজের অজ্ঞাত সারেই আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে। হঠাৎ হয়তো বলে ফেলবেন, চলো আমিও যাব। তুমি যাবে? মণি ফিরে দাঁড়িয়ে সব বিষয়ে নিশ্চয়ই আপনার দিকে তাকাবে। হ্যাঁ, কোনো আপত্তি আছে গেলে? না, আপনি কি আপত্তি কিসের? বলে বেশ বিমূঢ়ভাবেই মণি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। সংকীর্ণ অন্ধকার ভাঙ্গা সিঁড়ি দিয়ে যে ঘরটিতে আপনি পৌঁছবেন মনে হবে ওপরে নয় মাটির তলায়, সুরঙ্গেই বুঝি তার স্থান। একটিমাত্র জানালা, তাও বন্ধ। বাইরে আলো থেকে এসে প্রথমে আপনার চোখে সবই ঝাপসা ঠেকবে, তারপর টের পাবেন প্রায় ঘরজোড়া একটি ভাঙ্গা তক্ত পড়ছে। ছিন্ন কণ্ঠা জড়িত একটি শীর্ণ কঙ্কাল ষাঁড় মূর্তি শুয়ে আছে। তক্তপোষের এক পাশে যামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। আপনি আপনার বন্ধু মণিদার সঙ্গে যাবেন। ঘরের ভিতরে গিয়ে দেখতে পাবেন যে ঘরটা হয়তো কোনো পাতালের মধ্যে রয়েছে, মাটির তলায় এই ঘরটা। সেখানে একটা ভাঙ্গা তক্তপোষের উপর ছেঁড়া কাঁথা নিয়ে একটা জীর্ণ শরীর শুয়ে আছে। আপনাদের পদশব্দ শুনে সেই কঙ্কালের মধ্যে যেন চাঞ্চল্য দেখা দেবে। কে নিরঞ্জন এলি? অভাগী মাসিকে এতদিনে মনে পড়লো। বাবা তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠা এসে আটকে আছে। কিছুতেই যে নিশ্চিন্তে মরতে পারছিলাম না, এবার তো আর অমন করে পালাবি না। এই যে জীর্ণ যে শীর্ণ শরীরটা পড়ে আছে, সেই শরীরের মধ্যে আপনাদের পদশব্দ শুনে চঞ্চলতার সৃষ্টি হবে। সেই মহিলা বলে উঠবে যে বাবা নিরঞ্জন এসেছিস, তোর জন্যই আমি এতদিন বেঁচে আছি, এবার তো আর পালাবি না। মণি কি যেন বলতে যাবে, তাকে বাধা দিয়ে আপনি অকস্মাৎ বলবেন, না মাসিমা, আর পালাবো না। মুখ না তুলে মণির বিমূঢ়তা আরও একটি স্থানুর মতো মেয়ের মুখে স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব করতে পারবেন, কিন্তু কোন দিকে তাকাবার অবসর আপনার থাকবে না। দৃষ্টিহীন দুটি চোখের কোটরের দিকে আপনি তখন নিঃশব্দ নিস্পন্দ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন। মনে হবে সেই শূন্য কোটরের ভেতর থেকে অন্ধকারে দুটি কালো শিখা বেরিয়ে এসে যেন আপনার সর্বাঙ্গ লেহন করে পরীক্ষা করছে। কটি স্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে সময়ের সাগরে শিশির বিন্দুর মতো ঝরে পড়েছে আপনি অনুভব করবেন। তারপর শুনতে পাবেন, আমি জানতাম তুই না এসে পারবি না বাবা, তাই তো অমন করে এই পেটপুরি পাহারা দিয়ে দিন গুনছি। আপনি তখন আপনার কথা শুনে আপনার বন্ধু মণিদা এবং যে মেয়েটি যামিনী রয়েছে তারা স্তম্ভিত হতবাক হয়ে যাবে। তখন আপনি শুধু আপনার এদিকে লক্ষ্য থাকবে না, আপনি শুধু একটা জিনিস লক্ষ্য করবেন যে এই অন্ধ মহিলার দু চোখ ঠিকরে যেন একটা কালো আলো বেরিয়ে আসছে। সেই কালো আলো যেন আপনার সারা শরীর লেহন করছে, শরীরটা সর্বাঙ্গ দেখার চেষ্টা করছে। বৃদ্ধা এতগুলো কথা বলে হাঁপাবেন। চকিতে একবার যামিনীর উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে আপনার মনে হবে বাইরে কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যেও কোথায় যেন কি ধীরে ধীরে গলে যাচ্ছে ভাগ্য ও জীবনের বিরুদ্ধে। গভীর হতাশার উপাদানে তৈরি এক সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই। বৃদ্ধা আবার বলবেন, যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা, আমার পেটে হয়েছে বলে বলছি না, এমন মেয়ে হয় না। শোকে তাপে
বুড়ো হয়ে মাথা ঠিক নেই, রাত দিন খিটখিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দেই তা কি আমি জানি না? তবু মুখেও রা নেই। এই শ্মশানের দেশে 10টা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে না। আমার মতো ঘাটের মরারা শুধু ভাঙ্গা ইট আঁকড়ে এখানে সেখানে ঢুকছে। এরই মধ্যে একাধারে মেয়ে পুরুষ হয়ে ও কি না করছে। তখন এর জন্য মা আপনাকে বলবে যে ওকে বিয়ে করলে তুই সুখী হবি। তার কারণ আমার মেয়ের জন্য বলছি না, ওরকম মেয়ে হয় না। আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার রাগটা একটু বেশি হয়েছে, আমি সারাদিন ওর সঙ্গে খিটখিট করে থাকি, কিন্তু এই পেটপুরির মধ্যে একটা পুরুষ মানুষ খুঁজে পাওয়া যায় না। সেখানে সে ঘর বাড়ি ঘর তো সামলাচ্ছে একটা মেয়ে মানুষ হয়ে। একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না। আপনার নিজের চোখের জল বুঝে আর গোপন রাখা যাবে না। বৃদ্ধা ছোট একটি নিঃশ্বাস ফেলে বলবে, যামিনীকে তুই নিবি তো বাবা? তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাবো না। ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারবেন, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথা নড়চড় হবে না। তারপর বিকেলে আবার গরুর গাড়ি দরজায় এসে দাঁড়াবে, আপনারা তিনজনে একে একে তাতে উঠবেন। যাবার মুহূর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার দিকে সেই করুণ দুটি চোখ তুলে যামিনী শুধু বলবে, আপনার ছিপটিপ যে পড়ে রইল। আপনি যামিনীর মাকে কথা দেওয়ার পর হঠাৎ বিকেলবেলা গরুর গাড়ি এসে দরজায় দাঁড়াবে, তখন আপনারা যাওয়ার জন্য প্রস্তুত হবে তখন যামিনী পাশে এসে দাঁড়িয়ে থাকবে। যামিনী আপনাকে বলবে যে আপনার ছিপটিপ তো পড়ে রইল। আপনি এসে বলবেন, থাক না, এবারে পারিনি তো তেলেনাপথার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? যামিনী মুখ ফিরিয়ে নেবে না, ঠোঁট থেকে নয়, মনে হবে তার চোখের ভেতর থেকে মধুর একটা সকৃতজ্ঞ হাসি শরতের শুভ্র সকৃতজ্ঞ হাসি। যামিনী মুখ ফিরিয়ে নেবে না, ঠোঁট থেকে নয়, মনে হবে তার চোখের ভেতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি শরতের শুভ্র মেঘের মতো আপনার হৃদয় দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে। গাড়ি চলবে কবে 100 না 150 বছর আগে প্রথম ম্যালেরিয়া মরকের এক দুর্বার বন্যা তেলেনাপথাকে চলমান জীবন্ত জগতের এই বিস্মৃতিবিহীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল। আপনার বন্ধুরা হয়তো আলোচনা করবে, সেসব কথা ভালো করে আপনার কানে যাবে না। গাড়ি সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবে না, তার চাকার একঘেয়ে কাঁদুনি আর আপনার কাছে কর্কশ লাগবে না। আপনি শুধু নিজের হৃদস্পন্দনে একটি কথাই বারবার ধ্বনিত হচ্ছে শুনবেন, ফিরে আসবো। মহানগরের জনাকীর্ণ আলোকোজ্জ্বল রাজপথ যখন এসে পৌঁছবেন তখন আপনার মনে তেলেনাপথার স্মৃতি সুদৃঢ় অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়ে আছে। ছোটোখাটো বাধা বিরোবিত কোটি দিন কেটে যাবে, মনের আকাশে একটু করে কুয়াশা জমছে কিনা আপনি টের পাবেন না। তারপর যেদিন সমস্ত বাধা অপসারিত করে তেলেনাপথা ফিরে যাওয়ার জন্য আপনি প্রস্তুত হবেন, সেদিন হঠাৎ মাথার যন্ত্রণায় কম্প দেওয়া সিটে লেপ তোষক মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে। থার্মোমিটারে পাড়া জানাবে 105 ডিগ্রি। ডাক্তার এসে বলবে ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন। আপনি শুনতে শুনতে জ্বরের ঘরে আচ্ছন্ন হয়ে যাবেন। বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়ায় কম্পিত পদে এসে বসবেন, তখন দেখবেন নিজের অজ্ঞাত সারে দেহমনের অনেক ধোয়া মোছা ইতিমধ্যে হয়ে গেছে। অস্ত যাওয়া তারার মতো তেলেনাপথার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে তেলেনাপথা বলে কোথাও কিছু সত্যি নেই। গভীর কঠিন যার মুখ, তার দৃষ্টি যার সুদৃঢ় করুণ ধ্বংসপুরী ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশাময় কল্পনা মাত্র। একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপথা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে। এই যে তেলেনাপথে 3 বন্ধু বেড়াতে গিয়েছিল, তাদের একজন যামিনীর মাকে কথা দিয়েছিল যে যামিনীকে বিয়ে করবে। তারপরে দেখা যাবে তারা বাড়ি ফিরে আসবে। বাড়ি ফিরে এসে যখন এই যে কথা দেওয়া ব্যক্তিটি বা কথক মৎস্য শিকারী যখন ভাবছে যে আবার তেলেনাপথায় ফিরে যাবে, তখন যেদিন ফিরে যাওয়ার কথা ভাবছে তেলেনাপথায়, সেদিন তার কম্প দিয়ে জ্বর আসবে, মাথা ব্যথা করবে। ডাক্তার এসে বলবে তার যে 105 ডিগ্রি ম্যালেরিয়া জ্বর হয়েছে। ডাক্তার বলবে কোথা থেকে এই জ্বর বাগিয়েছে? এই যে শহরের ছেলেরা আস্তে আস্তে জ্বর থেকে সুস্থ হয়ে ওঠার পর শহরের প্রতিদিনের জীবনে অভ্যস্ত হয়ে গিয়ে আস্তে আস্তে দেখা যাবে যে তার মনের অনেক ধোয়া মোছা হয়ে গেছে। তেলেনাপথার স্মৃতি আস্তে আস্তে তার মনের থেকে বিলীন হয়ে গেছে। তখন তার মনে হবে তেলেনাপথা বলে সত্যি কোথাও কিছু নেই। এই ছিল তেলেনাপথা আবিষ্কারের গল্পের আলোচনা। তোমরা গল্পটি অবশ্যই লাইন ধরে ধরে বারবার খুঁটিয়ে পড়ো। এখান থেকে তোমাদের বড় প্রশ্ন হতে চলেছে 5 নম্বরের প্রশ্ন থাকে। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে হয়, আমি পরে ভিডিওতে বলে দেবো কী কী প্রশ্ন করতে হবে।
তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর তোমরা অবশ্যই আমাদের দ্য ডিজিটাল এডুকেট চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবে। আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানাবে। ধন্যবাদ।